কেমিস্ট্রি চ্যাপ্টার 2 অধ্যায়টা শুরু করব। ঠিক আছে, আমরা অনেক মেসেজ আসছে। আচ্ছা 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 কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এই ইয়াটা আমরা শুরু করব। ঠিক আছে, এখন দেখো আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম না এই অধ্যায়গুলো আমরা বিভিন্ন স্টেপে ভাগ করে দিব। যারা ওরিয়েন্টেশন ক্লাসটায় ছিল সেটা, আচ্ছা যারা ছিল না তাদেরকে আবার বলি, আমাদের ক্লাসগুলা এক একটা স্টেপ বাই স্টেপ হবে। এক একটা স্টেপ বাই স্টেপ বলতে আমি কি বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এই ক্লাসটা হচ্ছে আমরা 3টা ধাপে পড়ব। এই ক্লাসই শেষ করব, বাট 3টা ধাপ থাকবে। একটা ধাপ হচ্ছে নলেজ, একটা ধাপ কি, একটা ধাপ হচ্ছে নলেজ, একটা হচ্ছে কনসেপ্ট, একটা হচ্ছে মেমোরেবল। নলেজ কি, নলেজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ জ্ঞানমূলক। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ কি বলবো, জ্ঞানমূলক বলতে, হ্যাঁ আচ্ছা। তারপরে কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, আর মেমোরেবল হচ্ছে ওইগুলো তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এই 3টা কনসেপ্টে আমরা ইয়া করব। আরেকটা কনসেপ্ট আছে, ওইটা হচ্ছে কিছু কিছু অধ্যায় থাকে এবং কিছু কিছু অধ্যায় থাকে না, সেটা হচ্ছে কি ম্যাথ, সেটা হচ্ছে কি ম্যাথ। তো এই 3টা কনসেপ্ট ম্যাক্সিমাম অধ্যায়গুলোতে আমাদের কি এই 3টা কনসেপ্ট থাকবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি ম্যাথটা হচ্ছে ইয়া করি নাই, বাট ম্যাক্সিমাম অধ্যায়ে হচ্ছে থাকে। তো এই ম্যাথ যেটা সেটা হচ্ছে মনে করো ইয়া কেমিস্ট্রি চ্যাপ্টার 2 তে তেমন একটা নাই। আচ্ছা আমি একটা মিনিট ওয়েট করো, আমি আমার ইয়াটা একটু মোবাইলে লগ ইন করে রাখি যাতে হচ্ছে তোমরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 সব ঠিকঠাক ঠিকঠাক ঠিক আছে, স্ক্রিনও দেখা যাচ্ছে সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, এই দেখো কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা নলেজ, অর্থাৎ এই অধ্যায় থেকে যে জ্ঞানগুলো আমাদের নেওয়া উচিত ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় থেকে যে জ্ঞানগুলো আমাদের নেওয়া উচিত ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো নলেজে কি কি, হ্যাঁ তারপর হচ্ছে কনসেপ্ট, ওইগুলো হচ্ছে গিয়া কি, আবার একটু রিক্যাপ করলাম যে নলেজ এইটা, কনসেপ্ট একটা, এগুলো হচ্ছে এই জায়গায়। তারপর হচ্ছে মেমোরেবল, মেমোরেবল হচ্ছে মুখস্থ, যেগুলো হচ্ছে মনে করো যে শর্টকাট তেমন একটা বুঝে পড়ার কোনো একটা জিনিস না, বাট মুখস্থ রাখা, মুখস্থ করা উচিত এবং সবসময় মাথায় থাকা উচিত, ওইগুলো হচ্ছে আমরা মেমোরেবলে রাখবো। এগুলো হচ্ছে তোমরা একটু নিচে পাবা, যখন দেখবা তখন হচ্ছে ইয়া পাবা। আর ম্যাথ তো আছে। আচ্ছা দেখো, এখন নলেজ দিয়ে আমরা শুরু করি। আমাদের প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে আমাদের প্রথম স্টেপ হচ্ছে নলেজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এডমিট করতে করতেই তো অবস্থা শেষ। ওকে, তো নলেজে কি আছে দেখো, নলেজে প্রথমে আছে হচ্ছে বন্ধন শক্তি। অর্থাৎ আমরা অধ্যায় 2টা আমরা অলরেডি শুরু করছি। অধ্যায় 2টা আমরা অলরেডি শুরু করছি। কি বলে ভিডিও দেখা যায় না, ভিডিও সবই তো ঠিকঠাক, আমি অন্য মোবাইল থেকেও দেখতেছি। আচ্ছা অধ্যায় 2টা যে আমরা শুরু করছি, আচ্ছা দেখা যায় না, তোমরা একজন একটু মিউট খুলে বলো যে দেখা যায় কিনা। আচ্ছা যায় যায় যায়, দেখা যাচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি। যদি যাদের সমস্যা তারা দেখা যাচ্ছে না ভাই। দেখা তো দেখতে যাওয়ার পাচ্ছি। কথা, দেখা যায় হ্যাঁ। আচ্ছা ভিডিও তো ওপেন করি নাই আমি, হ্যাঁ উপরে একটু স্ক্রল করো তাইলে পাবা। আচ্ছা দেখো, বন্ধন শক্তি যেটা, সেটা হচ্ছে কি, বন্ধন শক্তিকে আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাই। এই জিনিসটা বলার পর হচ্ছে তুমি বন্ধন শক্তি, তুমি জীবনও যদি না চিনো যে বন্ধন শক্তি কি, জীবনে যদি না পড়ো, এরপর হচ্ছে তুমি মাথায় রাখতে পারো। দেখো ভিডিও দেখা যায় না, ভিডিও দেখা যাচ্ছে, তুমি একটু হচ্ছে, হ্যাঁ সবাই ভিডিও দেখতে তো দেখা পাচ্ছে, যায় না তুমি একটু ভিডিও। উল্টা উপরে নিচে একটু টান দাও, সমস্যা নেই। উপরে নিচে একটু টান দাও, সবাই দেখতে পারতেছে, সমস্যা নেই। আমি অন্য মোবাইল থেকেও দেখতেছি। উপরে টান দিলে তো পুরো ভিডিও দেখা যায়। হ্যাঁ ভিডিও দেখা যায়, বাট হচ্ছে একটু উপরে নিচে টান দাও, সমস্যা নেই। আচ্ছা দেখো, বন্ধন শক্তিকে আমরা ওইদিকে সমান নষ্ট না করি। বন্ধন শক্তি কি, আচ্ছা আমরা তো পরমাণু তো দেখছি না, পরমাণু, আমাদের পরমাণু কি, আমি শর্টকাট যদি বলি, আমাদের পর্যায় সারণীতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো হচ্ছে এক একটা পরমাণু।
তো এই যে আমি একটা পরমাণু নিলাম হাইড্রোজেন, এটা হচ্ছে একটা পরমাণু। তো এই পরমাণু, এই হাইড্রোজেনটা আমরা দেখি না মাঝে মধ্যে এক একটা আরেকটা পরমাণুর সাথে যুক্ত হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি এই হাইড্রোজেনটা কি হাইড্রোক্লোরিক, ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক উৎপন্ন করে। তাহলে কিরকম হয় এদের মেইনলি কাহিনীটা কি ঘটে? এরা কি উড়ে এসে জুড়ে বসে তারপর জোড়া লেগে যায়? না, প্রথমে হচ্ছে এরা প্লাস আকারে থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন একসাথে যুক্ত হয়। ঠিক আছে, তো এখন দেখো এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইটা মিলে হাইড্রোক্লোরিক হয়েছে। ঠিক আছে, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইটা মিলে হাইড্রোক্লোরিক হয়েছে। ঠিক আছে, বাট এই জায়গায় যে এরা কোন বন্ধনের সাহায্যে যুক্ত হয়েছে, এই জায়গায় কি মনে করো যে হাইড্রোজেন আমরা যদি ইয়া করে বলতে কেন এরা যুক্ত হবে, হ্যাঁ এরা কেন যুক্ত হবে? এই জায়গায় হাইড্রোজেন একটা চৌম্বক আর ক্লোরিন কি একটা লোহা যে এইরকম আকর্ষণ করবে? এই তো এই জিনিসটা একটু মাথায় রাখো যে কেন যুক্ত হবে। অবশ্যই একটা আকর্ষণ থাকে, অবশ্যই একটা আকর্ষণ থাকে, অথবা অবশ্যই একটা শক্তি থাকে। আর যেই শক্তির মাধ্যমে তারা যুক্ত হয় এদেরকেই বন্ধন শক্তি বলে। অর্থাৎ হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে এই জায়গায় হাইড্রোক্লোরিক হয়েছে। যেই শক্তিটার মাধ্যমে একজন অবশ্যই হাইড্রোজেনের শক্তি আছে একটা, ক্লোরিনের একটা শক্তি আছে, এই দুইজনের শক্তি কম্বাইন করে, এই দুইজনের শক্তি একসাথে মিলে যে তারা একটা যৌগ তৈরি করছে হাইড্রোক্লোরিক, এই শক্তিটাই হচ্ছে বন্ধন শক্তি। তো সংজ্ঞাটা কি হবে দেখো, সংজ্ঞাটা বন্ধন শক্তি বন্ধনে যুক্ত একটা পরমাণু হাইড্রোজেন আরেকটা পরমাণু অর্থাৎ ক্লোরিন, যে ক্লোরিনের সাথে যে শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকেই কি বলে? তাকেই বন্ধন শক্তি বলে। তাকেই কি বন্ধন শক্তি বলে। অর্থাৎ বন্ধনে যুক্ত একটা পরমাণু একটা পরমাণুর সাথে যে শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকেই বন্ধন শক্তি বলে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা একটু মুখে বলো, সমস্যা নেই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তারপর বাকিরা? জি বুঝতে পেরেছি। আচ্ছা তাই, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভয় কিছু দেখতেই পারলাম না। দেখতেই পারলেন এইটা হইল। উপর দিকে টানেন তাইলে তো উপর স্ক্রিনে ভালোভাবে ভিডিওটা দেখা যায়। আচ্ছা দেখা যায়, তোমরা হচ্ছে তোমাদের ইয়া করতে পারতেছো না সবাই সম্ভবত প্রথমে একটু সমস্যা ছিল, আমারও হয়েছিল, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ভিডিওটা একটু উপর নিচে টান দাও। আচ্ছা আমি বলি যাদের সমস্যা হচ্ছে তোমরা ওই স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে ইয়াতে গ্রুপে যাও, গ্রুপে গিয়ে এডমিন যে আমার আইডি যেটা আছে ওই আইডিটা হচ্ছে মেসেজ দাও। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ওই অফিসিয়াল আইডি আছে সায়েন্স ইকুয়াল ওইটা দেওয়ার দরকার না, ওইটা এখন লগ ইন নাই। আমি ওই আমার পার্সোনাল যে আইডিটা আছে ওই আইডিটা মেসেজ দাও, তাহলে আমি বুঝবো যে তোমাদের সমস্যাটা কি। আর বাকিরা তো বুঝতে পারছো, ঠিক আছে? জি জি ওকে, আর যারা বুঝো নাই বা দেখতেছো না তারা হচ্ছে গিয়ে তুমি করো, অবশ্যই রেকর্ডেড পাবা, পরে দেখে নিও। এখন আপাতত হচ্ছে গিয়া করো, আমাকে মেসেজটা দাও, দেখি কোনো সমাধান করা যায় কিনা। তো এটা হচ্ছে আমাদের বন্ধন শক্তি। ঠিক আছে, এখন হচ্ছে কি আমাদের কি আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? আচ্ছা আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? আচ্ছা আমরা কোন একটা পদার্থকে যখন চিন্তা করব, হ্যাঁ কোন একটা পদার্থকে যখন আমরা চিন্তা করব, ফর এক্সাম্পল যদি বলি একটা চেয়ার, একটা টেবিল অথবা একটা ফ্যান, তো যেই পদার্থটাকেই আমরা চিন্তা করি না কেন আমরা কিন্তু সবাই এটা মানতে বাধ্য যে প্রত্যেকটা পদার্থের মধ্যেই কি আছে, প্রত্যেকটা পদার্থের মধ্যেই কি আছে, প্রত্যেকটা পদার্থের মধ্যেই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা কি হয় একটা পদার্থ গঠিত হয়। এই জিনিসটা আমরা সবাই মানি যে প্রতিটা জিনিসের মধ্যেই কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। ঠিক আছে, আচ্ছা তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, হ্যাঁ এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা একটা আরেকটার সাথে যে আকর্ষণ করতেছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে চেয়ারের কথা বলি, চেয়ারকে আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে জুম করি এক সময় গিয়ে আমরা দেখবো এইরকম ক্ষুদ্র 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 কণা দ্বারা এরা গঠিত। তো এই যে একটা কণা আরেকটা কণার সাথে, একটা কণা একটা কণার সাথে যে আকর্ষণ শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকে কি বলে? আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। অর্থাৎ সংজ্ঞা কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণা একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকেই আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা
আচ্ছা আচ্ছা ক্লিয়ার, তাই না? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো। ওকে 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 ওকে। আচ্ছা আমি একটু ইয়া করি তোমাদের। হ্যাঁ, দেখতে পাবা না কেন বাবা? দেখতে না পাওয়ার তো কোনো কারণ নাই। এখন কি বলো, এত কষ্ট করে যদি বুঝাই, মানে তোমরাও আসলা, এখন যদি দেখতেই না পাও তাইলে হইল? দাঁড়াও একটু ওয়েট করো, তোমরা যারা ইয়া করতে দেখতেছো সমস্যা না, ওদের জন্য একটু আমরা ইয়া করি। এক মিনিট অল। ওকে, এই তো এই তো ইয়াটা, এটা কোন সাবজেক্ট? আচ্ছা দেখো, এই তো স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, দেখতে কেন পাবে না? তোমরা হচ্ছে মোবাইলের, আচ্ছা ওই যে ইয়া বলছে একটা কথা, যে যারা দেখতে পারতেছো না তারা লিভ নিয়ে আরেকবার ঢুকো, তাইলে ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মিষ্টি ইসলাম শুধু হাত তুলতেছো কেন? দেখতে পারতেছি না ভাই। আচ্ছা ওমর তুমি হচ্ছে বের হও, তারপর হচ্ছে একবার ঢুকো। আচ্ছা দেখো আমরা যে জায়গায় ছিলাম, আন্তঃকণা আকর্ষণ শক্তি আমাদের গেছে, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। বন্ধন শক্তি গেছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি গেছে। এখন আসো এর পরবর্তী টপিক। এই টপিকগুলা কিসের? এই প্রত্যেকটা টপিক হচ্ছে নলেজের মধ্যে। তো তোমরা মাথায় রাখবা, একটা নলেজ, একটা কনসেপ্ট, একটা হচ্ছে মেমোরেবল। আমরা এখন যেটা কি পড়তেছি, এখন পড়তেছি নলেজ। নলেজে কি কি আছে? নলেজে প্রথম আমরা পড়ছি হচ্ছে গিয়া বন্ধন শক্তি, সেকেন্ডে আমরা পড়ছি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর তৃতীয়তে কি আছে? তৃতীয়তে হচ্ছে আয়তন। আয়তন কি, এই জিনিসটা নিয়ে হচ্ছে তোমাদের একটু ইয়া আছে, ওই বই একটু ধারণা দেওয়া আছে, এজন্য এটা তেমন আমি বলি আগে পরীক্ষা আসবে না, বাট একটু হচ্ছে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। আয়তন, আয়তন মানে কি? আয়তন মানে, আয়তনের একটা অর্থ আমরা বলতে পারি যে দখল করা। দখল করা, ঠিক আছে। কোন একটা পদার্থ সে তার নির্দিষ্ট একটা স্থানে দখল করে, হ্যাঁ। তবে শর্ত হচ্ছে যে আয়তনের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে আমরা যদি মনে করো একটা প্রস্থবিহীন একটা বস্তু যদি মাটিতে রাখি, সেও কিন্তু তার নির্দিষ্ট স্থান দখল করবে। বাট আয়তনের ক্ষেত্রে শর্ত হচ্ছে দৈর্ঘ্য থাকতে হবে, প্রস্থ থাকতে হবে, এবং উচ্চতা থাকতে হবে। এটা হচ্ছে খুবই বাচ্চা টাইপের একটা পড়া, বইয়ে আছে বিদায় আলোচনা করতেছি, হ্যাঁ। ফর এক্সাম্পল আমাকে যদি বলে যে একটা একটা পাত্রের দৈর্ঘ্য হচ্ছে গিয়া 6 মিটার, প্রস্থ হচ্ছে গিয়া 5 মিটার, এবং উচ্চতা হচ্ছে গিয়া 10 মিটার, তাহলে পাত্রের আয়তন কত? তাহলে আমরা কি করব? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কত হয় আমাদের? 530 আর 30 10 ইন্টু 300, 300 মিলিলিটার। এই হচ্ছে আয়তন। এটা হচ্ছে তোমাদের 5-6 এর পরে, এটা হচ্ছে আসি ভিডিও বুঝাচ্ছি। এখন দেখো আমাদের প্রথম স্টেপ কিন্তু শেষ। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট। সেকেন্ড স্টেপ কি? সেটা হচ্ছে কনসেপ্ট। তো কনসেপ্টে দেখো, হ্যাঁ কনসেপ্টে দেখো, সাউন্ডটা একটু কমালে ভালো হবে কেন? সাউন্ড তো সবাই বাড়াতে বলে। আচ্ছা দেখো কনসেপ্ট, কনসেপ্টে কি? পদার্থ নিয়ে আমাদেরকে এই জায়গায় আলোচনা করা হয়েছে। কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ, এই তিনটা পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের আমাদের কনসেপ্টে কি আছে? কনসেপ্টে আছে পদার্থ, এটা বুঝো। তারপর হচ্ছে পদার্থ কি কি আছে অধ্যায় 2 এ? কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। ওকে, এখন আসো যে কঠিন পদার্থ কি, তরল পদার্থ কি, এবং গ্যাসীয় পদার্থ কি, বুঝছো? কঠিন পদার্থ কি? আচ্ছা যারা দেখতে পারতেছো না, তোমরা হচ্ছে যদি শুধু সবাই নামগুলা দেখতে পাও, তাহলে হচ্ছে তোমরা নিচের দিক দিয়ে টান দিও, স্ক্রিনটা ধরে নিচের দিক দিয়ে টান দিও, যেরকম ডাটা অথবা ওয়াইফাই অন করার সময় ইয়া দাও, ওইরকম আবার দিও না, এর নিচ থেকে টান দিও যারা শুধু নামগুলা দেখতে পারতেছো। আচ্ছা দেখো, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এই তিনটা পদার্থ নিয়ে আমাদের ইয়াতে আলোচনা করছে। কঠিন পদার্থ কি, তরল পদার্থ কি, গ্যাসীয় পদার্থ কি, এই জিনিসটা একটু আমরা দেখি। তো প্রথম একটু বিষয়টা বুঝি যে কঠিন পদার্থ হচ্ছে, প্রতিটা পদার্থের মধ্যে কণা আছে, ওইগুলো আমরা আগে পড়ে আসছি।
নলেজে। তো এই যে কঠিন পদার্থের মধ্যেও কণা আছে, তরল পদার্থের মধ্যেও কণা আছে, গ্যাসীয় পদার্থের মধ্যেও কণা আছে, বাট কঠিন পদার্থের মধ্যে কণাগুলা খুবই কাছে কাছে থাকে। কঠিন পদার্থের মধ্যে কণাগুলা কি দূরে থাকে? না, কঠিন পদার্থের মধ্যে কণাগুলা খুবই কাছে কাছে থাকে। তরল পদার্থের মধ্যে কণাগুলা কি? তরল পদার্থের মধ্যে কণাগুলা একটু দূরে দূরে থাকে, কঠিন থেকে দূরে। আর গ্যাসীয় পদার্থের মধ্যে আমরা একটু ইয়াগুলা লিখি, বৈশিষ্ট্যগুলা লিখি, তাহলে হচ্ছে আমাদের সংজ্ঞা টঙ্গা সব ক্লিয়ার হয়ে যাবে। গ্যাসীয় পদার্থের মধ্যে কণাগুলো আরো দূরে দূরে থাকে। এটার বাস্তবিক প্রমাণ যদি আমি তোমাকে বলি, যে একটা কাঠের চেয়ার অথবা কাঠের খাট যেটা আমরা বলি, অথবা কাঠের মনে করো একটা আলমারি, ওই আলমারির মধ্যে যখন আমি হাত দিলাম, হাতটা আলমারিতে লেগে তারপর আর ভিতরে ঢুকতেছে না। কেন ঢুকতেছে না? ঢুকতেছে না কারণ হচ্ছে কণাগুলা খুবই কাছে কাছে লেগে আছে এবং এরা আমার হাতটা ঢুকতে দিতেছে না। বাট তরলের ক্ষেত্রে তুমি দেখো, এক বালতি পানি নেও, পানি নিয়ে তারপর তুমি হচ্ছে হাত ঢুকাও, তুমি দেখবে সুন্দর করে তুমি বালতির নিচে হাতটা ঢুকাই ফেলছো। কেন এটা? কারণ হচ্ছে এর কণাগুলা একটু দূরে দূরে থাকে, যার কারণে আমি আমার হাতটা ঢুকাইতে পারছি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়া তুমি একটা বেলুন অথবা ইয়া নেও, অথবা তুমি যদি একটা সিলিন্ডার নেও, যদিও নিতে পারবা না, বাট একটু কল্পনা করো, সব জিনিস তো আর আমরা ইয়া করতে পারবো না। যদি সব জিনিসই আমরা নিতে পারতাম তাহলে হচ্ছে গিয়া মনে করো আমাদের পড়ালেখাগুলো ওইরকম ইয়া হইতো, সেরা সেরা হইতো। আর আইনস্টাইন আমাদের বাংলাদেশ থেকেও 2-3টা বের হইতো, বাট ওই যে নাই, এজন্য হয় না। আচ্ছা দেখো, আচ্ছা কিছু শুনি না কেন? তুমি ইয়া করো বাবা, ইয়া করো, মিউট খুলো, মিউট, ওই যে সাউন্ড আছে উপরে, ওই জায়গায় সাউন্ড অপশনটা চালু করো। দেখো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হবে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা হাত যখন একটা গ্যাসীয় সিলিন্ডার নিয়ে তারপর হাত দিব, তখন দেখবো যে আমাদের হাতটা তেমন একটা অনুভব হচ্ছে না, যে না আমরা গ্যাসীয় টাইপের কোনো পদার্থের মধ্যে ইয়া দিছি বা কিছুর মধ্যে হাত দিছি, এটা অনুভব হবে না। কারণ হচ্ছে এর কণাগুলা বেশি দূরে দূরে থাকে এবং তেমন একটা ইয়াই আমাদের হাতে স্পর্শ হয় না। তো এই হচ্ছে কঠিন পদার্থের হচ্ছে কনসেপ্ট এবং তরল পদার্থের কনসেপ্ট আর গ্যাসীয় পদার্থের কনসেপ্ট। এখন আসো যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল আমরা কি বলছিলাম, এই যে একটা কণা একটা কণার সাথে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল বেশি হবে নাকি কম হবে বলতো? অবশ্যই আকর্ষণ বল বেশি হবে, যার কারণেই তো তারা একটা আরেকটার সাথে খুব চুম্বকের মতো লেগে আছে। বাট তরল পদার্থের ক্ষেত্রে একটু কম, অর্থাৎ কঠিন থেকে একটু কম, বাট গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অনেক কম। তরল থেকে তো কমই, কঠিন থেকেও কম। ঠিক আছে, তারপর দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলার দূরত্ব কম, একটা আরেকটার সাথে কি খুবই ইয়ার সাথে লেগে আছে, চুম্বকের মতো লেগে আছে, এজন্য দূরত্ব কম। তরলের ক্ষেত্রে দূরত্ব একটু বেশি এবং 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 গ্যাসীয়র ক্ষেত্রে অনেক বেশি। কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটু, তোমরা কনসেপ্টটা বুঝছো কিনা? তোমরা এখন একটু কথা বলো, আমি অনেক হাঁপাই গেছি। তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বলো। স্যার আবার একটু বুঝিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আর বাকিটা একটু বলো। বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জয়েন আছে কতজন এই জায়গায়? আমার এই জায়গায় শো করতেছে না, একজন একটু বলো তো। জয়েন আছে কতজন বর্তমানে ইয়াতে মিটে? জয়েন আছে কতজন? 44 জন। আচ্ছা 43 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আবার একটু বুঝিয়ে দিন। হ্যাঁ বুঝাই দিব, সমস্যা নাই। ওদের প্রশ্নটা একটু নেই। আচ্ছা ম্যাক্সিমাম বুঝতে পারছো? আচ্ছা দেখো, যে বুঝাই দিন বলছো তুমি, দেখো আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা দেখো, যারা বুঝো নাই অথবা যারা শুনো নাই আরেকটু দেখে নাও, তোমাদের জন্য স্পেশাল ভাবে হচ্ছে গিয়া অন্য কালার পেন দিয়া তোমাদেরকে বুঝাই দেব। আচ্ছা যাই হোক, দেখো হাইলাইট করে বুঝাই দেব।
কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। আর যারা বুঝছো তারা একটু সামারি আকারে নিয়ে নাও। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এগুলো কি আমরা জানি অধ্যায় 2 এর মধ্যে পদার্থ নিয়ে আলোচনা করছে। এই তিন টাইপের পদার্থ। ইন্টার লেভেলে গেলে তোমরা আরেকটা পদার্থ পাবা, সেটা হচ্ছে প্লাজমা পদার্থ বা অবস্থা। হ্যাঁ, প্লাজমা হচ্ছে কি গ্যাসীয় আর ইয়ার মধ্যকার অবস্থা। তো ওইগুলো হচ্ছে ওই সময় গিয়ে পাবা, অর্থাৎ গ্যাসীয় থেকে ওই কণাগুলো দূরে দূরে থাকে। তো দেখো তানহা স্কিন নাই উপরে টানতো। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থগুলো স্বাভাবিকভাবে শক্ত হয়, যেমন বল অথবা নারিকেল, ওইগুলো কি কঠিন পদার্থ। তো কঠিন পদার্থ এর মধ্যে কণাগুলো খুব কাছে কাছে থাকে, এজন্য হচ্ছে আমরা মনে করো যে হাত ঢুকাইলে হচ্ছে আমাদের হাতটা ঢুকাইতে পারি না। আর আকর্ষণ বল, একটা কণা খুবই আকর্ষণ করে, এজন্য হচ্ছে খুবই চুম্বকের মতো থাকে, ছুটতে যায় না, এবং দূরত্ব হচ্ছে অনেক কম। এই যে দূরত্ব একটা থেকে একটা দূরত্ব অনেক কম। তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলা অনেক একটু দূরে দূরে থাকে। কার থেকে দূরে? কঠিন থেকে দূরে। তারপর হচ্ছে এর আকর্ষণ বল একটু কম, কঠিন থেকে একটু কম, আর দূরত্ব একটু বেশি। এই যে কঠিনে একবার লেগে লেগে আছে, তরলে একটু দূরে দূরে আছে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলা অনেক বেশি দূরে এবং এর আকর্ষণ বল অনেক কম, কঠিন থেকে তো অনেক কম। দেখা যাচ্ছে না। কঠিন থেকে তো অনেক কমই, আচ্ছা দেখতে পারবা, সমস্যা নেই। কঠিন থেকে তো অনেক কমই, গ্যাসীয় থেকে অনেক কম। ঠিক আছে, কঠিন থেকে তো অনেক কমই, গ্যাসীয়। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমাম যদি এই সমস্যা হয় তাহলে হচ্ছে আমরা ক্লাসগুলো লাইভেই। না স্যার, এখন কারোই দেখা যাচ্ছে না। আপনার ওখানেই দেখেন কিছু একটা হয়েছে মেবি। স্যার দেখা যেতেছে তো। তাহলে এখানে দেখা যাইতেছে তা। দেখা আমি যায় না তো- তো, হঠাৎ করে আর দেখা যায় না। হ্যাঁ, হঠাৎ করে রাত হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা হচ্ছে কালকে থেকে লাইভে ক্লাস করবো, আজকে ক্লাসটা করি। ক্লাস না দেখে গেলে কিভাবে ক্লাস করবো? সেটাও কথা। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দেখি আমি, তাহলে হচ্ছে আমরা কালকে থেকে, আমি বলি কালকে থেকে আমরা লাইভে ক্লাস করব। সেক্ষেত্রে হচ্ছে কারো সমস্যা হবে না। প্লাস হচ্ছে তোমরা কমেন্ট বক্সগুলো প্রশ্নতেই বলে দিবা, সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও, আমি ইয়া করে দিতেছি। ক্লিক। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 ইয়েস স্যার, যারা বলতেছেন দেখা যায় না তারা একটু চুপ করেন। আচ্ছা, না থাক, ওরা না দেখা গেলে তারপর হচ্ছে ক্লাসগুলো কিভাবে করবেন। এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, এই কঠিন তরল আর গ্যাসিয়ার কনসেপ্টটা তো আমাদের গেল, ঠিক আছে। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। রুটিনটা তো সবাই পাইছো। রুটিনটা হচ্ছে তোমরা ইয়া কইরা, রুটিনটা যারা পাইছো তারা হচ্ছে ওই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হবে, ওইটা হচ্ছে একটু ফলো করো। স্যার আমি তো রুটিন পাইনি। রুটিন গ্রুপে আছে, স্যার আমি উপায় নেই। আর তোমরা গ্রুপে দেখো নাই আজকে যেটা দিয়ে হচ্ছে নোটিশ দিছিলাম? ভাই গ্রুপে রুটিন দেওয়া আছে। হ্যাঁ, গ্রুপে রুটিন দেওয়া আছে, ওইটা হচ্ছে তোমরা ইয়া করো। ওটা হচ্ছে রুটিনের মতো লাগে না, একটু বেশি এডিট ফিডিট হয়ে গেছে, তো একটু খেয়াল করো তাইলে বুঝতে পারবো। আচ্ছা, আয়তন গেল, পদার্থের অবস্থা তিনটা গেল। এখন আসো যে শক্তি, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। আমি বলি তোমরা হচ্ছে যখন নোট করবা, ভিডিওটা দেখার পরে অবশ্যই নোট করবা, এগুলো তো আমি দিয়েই দিব গ্রুপে। তোমরা যখন নোট করবা তখন নলেজ, কনসেপ্ট এগুলা উপরে লিখে দিবা, সাইডে লিখে রাখবা, তাহলে হচ্ছে তোমার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। অর্থাৎ তুমি এইগুলা থেকে জিনিসগুলাকে আলাদা করতেছো। আমি যদি তোমাকে এখন বলি যে অধ্যায় 2 কি কি আছে, তুমি 2-3টা ব্যাপন নিঃসরণ বাদে মনে করো সবগুলা বলতে পারবা না, তোমার একটু 19-20 হবে। বাট যদি তুমি বলো যে না, নলেজে এগুলো এগুলো আছে, কনসেপ্টে এগুলো এগুলো আছে, মেমোরিগুলো এগুলো এগুলো আছে, তোমার ক্ষেত্রে সুবিধা। আচ্ছা দেখো, কনসেপ্টে কি আছে? কনসেপ্টে হচ্ছে আমাদের শক্তি সংক্রান্ত আছে। শক্তি কি? এই অর্থে দুইটা শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে পদার্থের অভ্যন্তরীণ শক্তি, একটা হচ্ছে আন্ত আণবিক শক্তি। অর্থাৎ কি? পদার্থের অভ্যন্তরীণ শক্তি, একটা হচ্ছে আন্ত আণবিক শক্তি। মিটে ক্লাস নেই, কারণ হচ্ছে গিয়া এটা লাইভে ক্লাস নিলে কিরকম কিরকম একা একা লাগে, বুঝছো। মিটে ক্লাস নিলে হচ্ছে সবার সাথে একটা রেসপন্স পাওয়া যায়। এই যে এখন একজন বললো যে দেখা যাচ্ছে না, তো ওই লাইভে নিলে তো এটা চিৎকার মারতো না, তো
নিজেকে কিরকম যে নিজে বললেই বলছি পাগল পাগল লাগে এরকম হচ্ছে এজন্য। আচ্ছা যাই হোক, আমাদের আগের ক্লাস হচ্ছে 2023 সাল থেকে লাইভে ক্লাস হইতো, বাট এখন একটু মিটে। আচ্ছা যাই হোক, সমস্যা যদি হয় তাহলে তো অবশ্যই ফেসবুকে যেতে হবে। আচ্ছা ওটা আমরা পরের দিন দেখবো, সমস্যা নেই। এখন দেখো আমাদের পদার্থের অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি, পদার্থ তো পদার্থ বুঝলাম, অভ্যন্তরীণ মানে কি ভিতরের, শক্তি মানে তো শক্তি, ঠিক আছে, এটা তো তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো পদার্থের অভ্যন্তরীণ শক্তি কি। পদার্থের অভ্যন্তরীণ শক্তি আমরা ইয়া করি নাই। দেখো এই যে পদার্থের অণুগুলা আছে না, আমরা যে দেখলাম শুরু থেকে দেখে আসতে, এই যে এক একটা পদার্থের মধ্যে এই যে অণুগুলা অথবা কণাগুলা আছে, এই কণাগুলা এদের কিন্তু গতি শক্তি আছে প্লাস হচ্ছে বিভব শক্তি আছে। এদের কি গতি শক্তি আছে প্লাস হচ্ছে বিভব শক্তি আছে। গতিশক্তি, বিভব শক্তি অধ্যায় 4 কাজক্ষমতা শক্তিতে তোমরা পড়ছো। ওকে, তো পদার্থের অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে পদার্থের ভিতরের শক্তি। কোন পদার্থের অভ্যন্তরীণ শক্তি আমরা গতি শক্তি প্লাস বিভব শক্তি এর সমষ্টিকে বলি, অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টিকেই পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলে। গতি শক্তি কি, আমি এই জায়গা থেকে একটা বস্তু এই জায়গায় নিক্ষেপ করলাম, তার মানে বস্তুটার গতি আছে। বিভব শক্তি কি, আমি এই জায়গা থেকে একটা বস্তু মনে করো যে এই জায়গায় ছাড়বো, সেক্ষেত্রে তার পুরোটাই হচ্ছে বিভব শক্তি। যখন এই জায়গায় এসে নেমে বস্তুটা এই জায়গায় থাকবে তখন হচ্ছে তার বিভব শক্তি 0। যখন এই জায়গায় ছিল তখন হচ্ছে তার বিভব শক্তি, মনে করো এটা 5 মিটার হলে 5 জুল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো পদার্থের অভ্যন্তরীণ শক্তিটা কি, পদার্থের গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলে। শেষ। তারপর আসো শক্তি সংক্রান্ত সেকেন্ড যে ইয়াটা আছে, প্রশ্নটা আছে, সেটা কি আন্ত আণবিক শক্তি কি। আন্ত আণবিক শক্তি কি, তো শক্তি প্রথমত তো বুঝছো আমাদের বন্ধন শক্তির পরে এই কিন্তু দুইটা শক্তি, বাট ইয়াগুলো আলাদা কনসেপ্ট আর নলেজ ছিল, ওগুলো হচ্ছে তোমরা একটু আলাদা করে রাখবা যাতে মাথায় থাকে। ওকে, আন্ত আণবিক শক্তি হচ্ছে মনে করো এইটা হচ্ছে হাইড্রোজেন, আর এই জায়গা হচ্ছে আর একটা হাইড্রোজেন। তো এই হাইড্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে এরা বললো যে আমরা এখন একটু যুক্ত হই, তো ওরা যুক্ত হয়ে কি হলো, যুক্ত হয়ে H2 হলো। ঠিক আছে, ওকে, এইটাই এই যে তারা যুক্ত হয়েছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আন্ত আণবিক শক্তি। সংখ্যাটা কি হবে, যে আকর্ষণ শক্তির মাধ্যমে, এরা কি আকর্ষণের জন্য কিন্তু যুক্ত হয়েছে, যে আকর্ষণ শক্তির মাধ্যমে সমযোজী যৌগের, রিমেম্বার দ্যাট সমযোজী যৌগের অণুসমূহ, এগুলা কি সমযোজী যৌগের অণু, এটা সমযোজী যৌগের অণু। ওকে, সমযোজী যৌগ বলতে যেই যৌগটা গ্যাস টাইপের থাকে ওটা হচ্ছে বেশিরভাগ সমযোজী যৌগ হয়। অণু কি একাধিক ইয়ার সমন্বয়ে অনুগঠিত আছে, ওটা বাদ। এখন অত ডিটেলসে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আন্তঃআণবিক শক্তি কি, যে আকর্ষণ শক্তির মাধ্যমে সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যুক্ত হয় তাকে কি বলে, তাকে আন্তঃআণবিক শক্তি বলে, তাকে আন্তঃআণবিক শক্তি বলে। ফর এক্সাম্পল হচ্ছে এইটা। ঠিক আছে, ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এর মধ্যে শক্তি সংক্রান্ত যেই ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা 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 আচ্ছা, বাকিরা বুঝতে পারছো কিনা তারপর হচ্ছে আবার বলতেছি, বাকিরা বুঝতে পারছো কিনা একটু ইয়া করো, যদি সংখ্যা বেশি হয় তাহলে হচ্ছে আরো বেশি সময় নিয়ে আলোচনা করব, আর যদি সংখ্যা কম হয় তাহলে হচ্ছে তাড়াতাড়ি বুঝিয়ে দিব। জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার বুঝছি। ভাইয়া ওনার মতো পড়াতে দাও। আচ্ছা বেশি আরেকটু বোঝান। আচ্ছা আচ্ছা ভাই আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ বলতেছি, সমস্যা নেই। ভাইয়া এইসব বিষয় নিয়ে তো বেশি সময় দিলে অনেক লং হয়ে যাবে। আচ্ছা সেটা ঠিক, বাট হচ্ছে আমি বলি যেহেতু অনেকজনের ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি ঠিক আছে আমি তোমার কথা মানলাম, কারণ হচ্ছে তুমি এখন হচ্ছে শেষ পর্যায়ে, বাট হচ্ছে শেষ পর্যায়ে যেহেতু সবারই মোটামুটি পড়া ক্লিয়ার, বাট অনেকের তো ইয়া নাই। তুমি এই জিনিসটা দেখো, এগুলো হচ্ছে বোর্ড প্রশ্নে আসে, বাট
বাট এইগুলো যদি আমরা আলোচনা দেখো অনেকের কিন্তু এই জিনিসগুলো সমস্যা আছে। এখন যদি আমি তোমাদেরকে যারা পারো তাদেরকে নিয়ে চলে যাই তাহলে একটা এরকম হবে না যে ওরা পারে না, এজন্য মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা। বাট তোমরা যারা পারো তাদের একটা সুযোগ আছে যে তোমরা একটু ধৈর্য ধরো, বাট যারা পারো না তাদের কিন্তু কোনো সুযোগ নেই যদি আমি তাদেরকে রেখে চলে যাই, বুঝছো? এজন্য হচ্ছে যারা পারো তোমরা একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন ধৈর্য ধরো। এই যে অধ্যায় 1, এই যে অধ্যায় 2 আমরা এরপর থেকে আর আলোচনা করবো না, এই জায়গায় ম্যাক্সিমাম আমরা ইয়া করে দেবো। তোমাদের যা সমস্যা তোমরা হচ্ছে ইয়াতে দেখবা, ইউটিউবে দেখবা, দীক্ষা নোট করবা, প্লাস হচ্ছে গিয়া তোমাদের এরপরে বেশি সমস্যা হইলে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে ইয়া ছবি তুলে দিও, আমি তোমাদের ছবি দিয়ে দিব। ভাইয়া কয় ঘন্টা ক্লাস হবে? যত ঘন্টা পারি ভাই অত ঘন্টা করি, দেখি আগে যাই, আল্লাহ যতটুকু বাঁচাই রাখে। ক্লাসের মাঝখানে যদি শেষ হয়ে যায় তাহলে তো আর ক্লাস নিতে পারবো না, জন্য তো এক্সাক্ট টাইমটা বলতে পারতেছি। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে 126টা মেসেজ আসে বসে গেছে এখন, ওই যে অনেকে যুক্ত হইতে পারে না, কি করবো, সবাইকে তো আর ইয়া করা যায় না, আমি তো এত করে বলে দিলাম এরকম এরকম ইয়া করে। আচ্ছা দেখো, আন্তঃআণবিক শক্তি কি? আন্তঃআণবিক শক্তি, হ্যাঁ আচ্ছা এই উদাহরণটা আমি তোমাদেরকে না দিয়ে একটু ভালো উদাহরণ দিই, তাইলে হচ্ছে বুঝতে পারবো। আমি বুঝছি তোমাদের এই উদাহরণটা একটু ঝামেলা করতেছে। আন্তঃআণবিক শক্তি কি বলছি? মনে করো যে আকর্ষণ শক্তির মাধ্যমে, এটা একটু লিখে দেই তাহলে হচ্ছে বুঝবা, যে আকর্ষণ শক্তির মাধ্যমে, আকর্ষণ শক্তির মাধ্যমে একটু ওয়েট করো, সমযোজী যৌগের অণুসমূহ, সমযোজী যৌগের অণুসমূহ, সমযোজী মানে কি অধাতু প্লাস অধাতু, অণুসমূহ। তোমরা কেমিস্ট্রি ক্লাসগুলো যদি করতে পারো, আমি ড্যাম শিওর দিতে পারি তোমার কেমিস্ট্রি তুমি হচ্ছে নিজের মতো করে লিখতে পারবা। অণুসমূহ একে অপরের সাথে যে শক্তির সাহায্যে যুক্ত হয় তাকে আন্তঃআণবিক শক্তি বলে। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মনে করো H প্লাস H, হ্যাঁ তাহলে এই জিনিসটা মিলে কি হয়? H2 হয়। ঠিক আছে, এই জায়গায় একটা জিনিস দেখো, যে আকর্ষণ শক্তির মাধ্যমে সমযোজী যৌগের অণুসমূহ অথবা পরমাণুসমূহ, সমযোজী যৌগের অণুসমূহ অথবা পরমাণুসমূহ যে আকর্ষণ শক্তির সাহায্যে যুক্ত হয় তাকে কি বলে? আন্তঃআণবিক শক্তি বলে। এই যে হাইড্রোজেন একটা সমযোজী যৌগের পরমাণু, এই হাইড্রোজেন একটা সমযোজী যৌগের পরমাণু, এই দুইটা মিলে হচ্ছে গিয়ে H2 গঠন হয়েছে। তো এটা কি? এটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক শক্তি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমাদের মেইন যেটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়া তাপ ও চাপ প্রয়োগে পদার্থের পরিবর্তন। এটা হচ্ছে কনসেপ্টের মধ্যেই আছে যে আমরা যদি কঠিন পদার্থকে তাপ দিই কি হবে, যদি আমরা তরল পদার্থকে তাপ দিই কি হবে, যদি আমরা গ্যাসীয় পদার্থকে তাপ দিই কি হবে, যদি আমরা কঠিন পদার্থকে চাপ দিই সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তরল পদার্থকে চাপ দিলে কি ঘটনা ঘটবে, এবং গ্যাসীয় পদার্থকে চাপ দিলে কি ঘটনা ঘটবে। এইটা হচ্ছে একটা স্টেপ। ঠিক আছে, এখন দেখো যখন আমরা কঠিন পদার্থকে তাপ দিব, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কি হবে? সংকুচিত হবে নাকি প্রসারিত হবে? কেউ বলতে পারবা? তোমাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া উচিত, যেহেতু মিটে ক্লাস করতেছে এই সুযোগটা মিস করা যাবে না। প্রসারিত হবে। আচ্ছা প্রশ্ন হচ্ছে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই, সেক্ষেত্রে কি হবে? সংকুচিত হবে নাকি প্রসারিত হবে? প্রসারিত হবে। প্রসারিত হবে। প্রসারিত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো প্রসারিত, ঠিক আছে। আচ্ছা মিউট করো। তাপ ও চাপ প্রয়োগে কঠিন পদার্থ, আমরা যখন কঠিন পদার্থকে তাপ দিব সেক্ষেত্রে কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে কি হয়? তার
ইয়াটা আয়তনটা বৃদ্ধি পায়। এখন আমরা যদি কঠিন পদার্থকে চাপ দেই সেক্ষেত্রে কি হবে? সংকুচিত হবে নাকি প্রসারিত হবে? মনে করো তুমি হচ্ছে একটা কি বলবো, একটা গোলালুকে তুমি চাপ দিলা, খুবই জোরে চাপ দিলা, না আবার ভাঙ্গো না, খুবই জোরে চাপ দিলে সেক্ষেত্রে দেখবে খুবই কম পরিমাণে প্রসারিত হবে, যা না বললেই চলে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট। এটা এই জায়গা থেকে তেমন একটা এক্সামে আসে না, এটা পার্টি, এটা হচ্ছে ধারণা নিতে হবে তোমাদেরকে। এটা কি আমাদের কনসেপ্ট বা ধারণা, এই জায়গা থেকে তোমাদের ধারণা নিতে হবে। ওকে, তারপর দেখো তরল পদার্থকে আমরা যদি তাপ দেই, তরল পদার্থকে আমরা তাপ এবং চাপ প্রয়োগ করলে কি হবে? তরল পদার্থকে যখন আমরা চাপ প্রয়োগ করব তখন তার আয়তন সংকুচিত হয় না, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের থেকে বেশি কি হয়? বৃদ্ধি পাবে। তাপ প্রয়োগ যখন করব তখন তার আয়তন বৃদ্ধি পাবে কার থেকে বেশি? কঠিন পদার্থের থেকে বেশি। গ্যাসীয় পদার্থকে আমরা যখন চাপ প্রয়োগ করব তখন তার আয়তন দ্রুত ছোট হয়ে যায়। মনে করো এই হচ্ছে একটা সিলিন্ডার, আর এই জায়গায় হচ্ছে গ্যাসীয় পদার্থের কণাগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট আমরা যখন একটা কোন পৃষ্ঠ দিয়ে একে করব, মনে করো যে যখন চাপ দিব তখন কি দেখা যাবে যে এর আকৃতিটা এরকম হবে, কণাগুলা খুবই ক্লোজ হয়ে যাবে একটা আরেকটার সাথে। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা যখন চাপ প্রয়োগ করব তখন আয়তন দ্রুত ছোট হয়ে যাবে এবং খুবই কম পরিমাণ হবে। তাপ প্রয়োগ করলে আয়তন অনেক বেশি বৃদ্ধি পাবে, তাপ প্রয়োগ করলে আয়তন অনেক বেশি বৃদ্ধি পাবে। এই তিনটা কনসেপ্ট তোমরা বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। জি বুঝছি। আচ্ছা আচ্ছা বুঝেছি। আচ্ছা ভাই প্লিজ একটু ফাস্ট করান। আচ্ছা, এই তো শেষ। হ্যাঁ, এখন হচ্ছে গিয়া ব্যাপন আছে, এখন হচ্ছে নিঃসরণ আছে। আমাদের এই দুইটা ইয়ার পরে অলমোস্ট আমাদের আর আরেকটা টপিক আছে, তারপর হচ্ছে শেষ। ব্যাপন কি? ব্যাপন মানেই হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। তো দেখো ব্যাপন কি? ব্যাপন মানে ছড়িয়ে পড়া। তো ব্যাপনের ক্ষেত্রে কি হয়? আমরা নিম্ন ঘনত্ব এলাকা থেকে উচ্চ ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। এই কথাটা আমি লিখতেছি না, তোমরা নোট করে নাও। অর্থাৎ নিম্ন ঘনত্ব এলাকা থেকে উচ্চ ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখন এই জায়গায় হচ্ছে একটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তোমরা আমাকে একটু বলো যে ব্যাপন কোন কোন পদার্থের ক্ষেত্রে হতে পারে? হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যখন দেই না, স্প্রে করি, অর্থাৎ সেন্ট বডি স্প্রে যখন করি তখন হচ্ছে কি আমরা বডি স্প্রেতে চাপ দিলে হচ্ছে ব্যাপন হয়। এটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে। কোন কোন পদার্থের ক্ষেত্রে হচ্ছে হয়, ব্যাপন হয়? এটা একটু বলো তো। কঠিন, তরল, বায়ু, পদার্থ। কঠিন বা বায়ু। আচ্ছা, কঠিনের ক্ষেত্রে উদাহরণ কে দিতে পারবা? কঠিনের ক্ষেত্রে একটা উদাহরণ দাও। ন্যাপথলিন। ন্যাপথলিনটা কে বলছে? আমি তোমাকে আমি বলছিলাম, এজন্য তুমি বলছো। এটা ঠিক না, বুঝছো? তুমি আমার সব নষ্ট করে দিলা। আচ্ছা, যাই হোক, ভেরি গুড। ন্যাপথালিন হবে কিন্তু এই জায়গায় আমরা অনেকে ভুল করি যে কই গেল ব্যাপন। দেখো, তো ব্যাপন হবে কঠিন পদার্থেরও হবে, তরল পদার্থেরও হবে, গ্যাসীয় পদার্থেরও হবে। এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম তোমাদের একটা এমসিকিউ আসে যে ব্যাপন হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন হয় না, হয় কিনা? তো দরজা লাগাও। কঠিন পদার্থের ব্যাপন হয় কিনা? তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে বলে যে না, কঠিন পদার্থের ব্যাপন হয় না। আচ্ছা দেখো, তো ব্যাপনটা আমরা আজকে জানলাম, ঠিক আছে? কঠিন পদার্থের হবে, গ্যাসীয় পদার্থের হবে এবং তরল পদার্থের হবে। এই জিনিসটা তোমরা হচ্ছে মাথায় রাখবা। এই জিনিসটার জন্য আমি তোমাদেরকে একটু করে দিছিলাম আজকে। সরি, আজকে হচ্ছে একটু টাইম শর্ট ছিল, তো এই জন্য হচ্ছে সংখ্যাগুলো লিখতে পারি না, বাট আমি কথা যেগুলো বলছি সেগুলো হচ্ছে তোমরা নোট করে নেবা। আমি তো ভিডিওটা হিসেবে দিয়ে দিব। তারপর দেখো নিঃসরণ কি? নিঃসরণ হচ্ছে, মনে করো আমরা যে একটা বেলুন নেই, এই জায়গায় বেলুনের মধ্যে অনেক গ্যাস থাকে, এবং বেলুনের কি একটা থাকে, তাই না?
তারপর এই বেলুনটাকে আমরা যদি ইয়া করে এই বেলুনটাকে আমরা যদি একটু ফুটো করে দিই সেক্ষেত্রে কি হবে, বেলুনটাকে একটু যদি আমরা ফুটো করে দিই, মনে করো এতটুকু ফুটো, তাহলে কি হবে, এই বাতাসের গ্যাসগুলো হচ্ছে বেরিয়ে আসবে। এই জিনিসটাই হচ্ছে নিঃসরণ, অর্থাৎ সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসীয় পদার্থের উচ্চ চাপের স্থান। এই জায়গায় কি চাপ বেশি না? অবশ্যই চাপ বেশি, অর্থাৎ এই জায়গায় জায়গা কম এবং বাতাসগুলো বেশি, তো উচ্চ চাপ থাকে। আর উচ্চ চাপ আর যখন বাইরে বেরিয়ে আসে তখন হচ্ছে চাপগুলো কম থাকে, কারণ অনেক বেশি জায়গা পায়। তো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই কি বলে? সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই নিঃসরণ বলে। এইটা তোমরা বুঝতে পারছো কিনা? জি বুঝতে পারছি। আচ্ছা 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 ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের অলমোস্ট শেষের পর্যায়ে আমরা। এখন হচ্ছে গলন আছে, গলনাঙ্ক আছে, স্ফুটন আছে, স্ফুটনাঙ্ক আছে। এটা খুবই ইজি, খুবই ইজি। সংজ্ঞাটা হচ্ছে তোমরা একটু বই থেকে ইয়া করে নেবে। আমি হচ্ছে তোমাদেরকে এই যে এটা হচ্ছে কি মেমোরেবল, এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। আমি যে কনসেপ্টের মতো তোমাদেরকে বুঝাইছি, বাট এইগুলো তোমরা বুঝবা, অবশ্যই বুঝবা। সায়েন্সের প্রতিটা টপিক তোমরা বুঝবা, বাট হচ্ছে কিছু টপিক তো থাকে যে ওইগুলা নিয়ে বেশি গাটাগাটি করা যাবে না। ওই টপিকগুলো আমরা মেমোরেবল স্টেপে রাখবো, ঠিক আছে? গলন কি, তারপর হচ্ছে গলনাঙ্ক কি, তারপর হচ্ছে স্ফুটন কি, আর স্ফুটনাঙ্ক কি। গলন আমি তোমাদেরকে বলি, আমরা একটা পদার্থকে কি করলাম? তাপ দিলাম। তো একটা কঠিন পদার্থকে আমরা কি করলাম? কঠিন পদার্থকে তাপ দিলাম। তো তাপ দেওয়ার পর দেখা গেল যে পদার্থটা হচ্ছে কি তরল হয়ে গেল। তো এই যে এই প্রক্রিয়া, এটাই হচ্ছে গলন, অর্থাৎ তাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করার প্রক্রিয়া। তাপ প্রয়োগ করলাম, কঠিন পদার্থ হয়ে গেল তরল পদার্থ, এই প্রক্রিয়াকে গলন বলে। গলনাঙ্ক কি? আমরা প্রথমে মনে করো এই পদার্থকে যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ দিলাম, তখন হচ্ছে এই পদার্থটা গলে নাই। তারপর হচ্ছে 90 ডিগ্রি তাপমাত্রা বাড়াবো, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে গলানো। তারপর আমরা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, গলে নাই। বাট যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, তখন দেখলাম যে আমাদের কঠিন পদার্থটা তরল পদার্থে রূপান্তর হয়েছে। তাহলে আমরা বলবো যে 50 ডিগ্রিতেও গলে নাই, 90 ডিগ্রিতেও গলে নাই, 100 ডিগ্রি সেলসিয়াসে গলছে। সুতরাং এর গলনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সংজ্ঞাটা কি হবে? যেই তাপমাত্রায় একটা কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এইটা বুঝতে পারছো কিনা? না ভাই 100 এ তো গ্যাসে পরিণত হয় না। আচ্ছা ওইটা উদাহরণের ক্ষেত্রে বলছি, উদাহরণের ক্ষেত্রে বলছি। গলনাঙ্ক তো 0 ডিগ্রি সেলসিয়াস। ওইটা উদাহরণের ক্ষেত্রে বলছি, বোঝানোর ক্ষেত্রে। ও আচ্ছা, স্যার বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন স্ফুটন কি? গলন মানে মনে করবা যে গলে যেটা পড়ে, আর স্ফুটন মানে যেটা ফুটে, ওইটাই হচ্ছে স্ফুটন কি। স্ফুটনাঙ্গ, হ্যাঁ বলো। স্ফুটনাঙ্গ কি? হ্যাঁ স্ফুটন ওই যে, আচ্ছা গলন মানে মোমবাতি গলে যায়, স্ফুটন মানে হচ্ছে ফুটে। ফুটে বলতে তোমরা একটু ওই যে ফুটে ভাত ফুটে অথবা ইয়াগুলা ফুটে না, ওইটা একটু মাথায় রাখবা, বাট ওইটা 100% নিও না। আমি তোমাদেরকে সংজ্ঞাটা বুঝিয়ে দিতেছি। স্ফুটন কি? স্ফুটন হচ্ছে আমরা গলনকে কি করছিলাম? কঠিন থেকে তরল বানাইছি। আর স্ফুটন হচ্ছে তরল থেকে গ্যাসীয় বানাবো, তরল থেকে গ্যাসীয়, ঠিক আছে? স্ফুটন হচ্ছে তরল থেকে গ্যাসীয়, অর্থাৎ আমরা তাপ প্রয়োগ করলাম একটা পদার্থকে, এই তরল পদার্থকে তাপ প্রয়োগ করলাম। তো তরল পদার্থ কি হলো? গ্যাসীয় পদার্থে পরিণত হলো, তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হলো। আর এইটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্ফুটন, অর্থাৎ তাপ প্রয়োগ করে তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে পরিণত করার প্রক্রিয়াকেই স্ফুটন বলে। আর স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে যেই তাপমাত্রায়, ওই যে আগের মতো 50 ডিগ্রি দিলাম গলে নাই, 90 ডিগ্রি দিলাম হয় নাই,
100 ডিগ্রি সেলসিয়াস দিলাম, তারপর হইছে, যদিও এটা বাষ্প হবে ঠিক আছে, বাট তোমরা উদাহরণের ক্ষেত্রে আমি মাথায় রাখি, আমি পরের গ্রাফটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে একবারে ম্যাথের সাথে বুঝাই দিব, এজন্য হচ্ছে এগুলো নিয়ে পাত্তা দিতেছি। স্ফুটনাঙ্ক কি, আমরা মনে করো ওই জায়গায় 50 ডিগ্রি দিলাম, এটা গ্যাসে পরিণত হয় নাই, তরলই আছে। আমরা 90 ডিগ্রি দিলাম, গ্যাসে পরিণত হয় নাই, তরলে আছে। যখন আমরা 100 ডিগ্রি দিলাম তখন মনে করো এটা গ্যাসে পরিণত হয়েছে। তাহলে আমরা বলবো যে যেই তাপমাত্রায় কোন তরল পদার্থ, এই যে তরল পদার্থ ছিল, কোন তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় বা হতে শুরু করে, গ্যাসীয় পদার্থে পরিণত হয় বা হতে শুরু করে, সেই তাপমাত্রাকেই ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা? আর মাত্র 8 মিনিট সময় আছে, তারপর হচ্ছে এটা কেটে যাবে। এটা তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। জি ভাই জি। আচ্ছা জি বুঝতে পারছি। আচ্ছা দেখি আমি এই জায়গার অবস্থা দেখি। স্যার আপনার নাম্বারটা একটু দিয়েন তো। আমার নাম্বার ইয়াতে পাবো ভাইয়া, ইয়াতে আছে, গ্রুপে আছে, গ্রুপে ওই গ্রুপে দেওয়া আছে ভাই। এডমিন আছে। আচ্ছা আমরা 70 জন শুরু করেছিলাম, 34 জন আছে আজকে। আমাদের গ্রাফটা মোটামুটি আচ্ছা বুঝতে পারছি। মাহিমা, নীরব, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এর মাধ্যমে হচ্ছে আমাদের অধ্যায় 2 এর আমি যেটা কথাটা বলছিলাম 90% আমাদের শেষ। এবং ড্যাম শিওর তোমরা এই জায়গা থেকে অনেকটা প্রশ্ন পাবা। আমি তোমাদেরকে একটা কথা বলি, অধ্যায় 2 আর অধ্যায় 3 মিলাইয়া ম্যাক্সিমাম সময় সিকিউ আসে। রসায়ন কয়েকটা চ্যাপ্টার আছে যে জায়গা থেকে হচ্ছে সিকিউ আসবেই। তার মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে গিয়া অধ্যায় 11, 2 নম্বরে আছে অধ্যায় 6। ওই যে ইয়াগুলো আছে না, এর মধ্যে কয়টা পরমাণু আছে, মৌলের ধারণা, রাসায়নিক গণনা। হ্যাঁ, শতকরা সংযোগী, স্থূল সংকেত, আণবিক সংকেত, এইগুলা থেকে হচ্ছে প্রশ্ন থাকে এবং এগুলা থেকে খুবই ঘুরাই। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বর্তমানে যাদের মনে করো পড়ালেখা শেষ পর্যায়ে, অবশ্যই ম্যাক্সিমাম শেষ পর্যায়ে, আচ্ছা রুটিনটা নাসিমা তুমি ইয়াতে পাবা, ইয়াতে আছে, গ্রুপে আছে। গ্রুপে হচ্ছে যে মেসেজটা দিছিলাম সন্ধ্যার সময়, ওইটা দেখতে পাবা। তোমরা তোমরা পিডিএফটা যদি হ্যালো, হ্যাঁ বলো বলো। স্যার পিডিএফটা যদি আচ্ছা পিডিএফ গ্রুপে দিয়ে দিই। এই আচ্ছা আমার দেখো, একটু মিউট কর। আচ্ছা দেখো দেখো এই জায়গায় দেখো, এই অধ্যায়ের যেইগুলা ছিল ওইগুলা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের শেষ। 1 মিনিটে এই জিনিসটা হচ্ছে একটু রিক্যাপ করি। আর আমাদের নেক্সট ক্লাস তো হচ্ছে ইয়াতে আছে, অবশ্যই ইয়াতে দেওয়া আছে, ওই জায়গা থেকে তোমরা ইয়াতে অধ্যায় গিয়ে পড়লাম। আমরা এই অধ্যায়ে পড়লাম প্রথম হচ্ছে সায়েন্স ইকুয়াল ওয়াটার পড়লাম। অধ্যায় 2 এর হচ্ছে গিয়া আমরা দেখলাম যে এই 5টা স্টেপে প্রতিটা চ্যাপ্টার বাদ দিব। একটা হচ্ছে নলেজ, কনসেপ্ট, আর একটা হচ্ছে গিয়া মেমোরেবল, আর ম্যাথ হচ্ছে সব অধ্যায়ে থাকবে না। আচ্ছা দেখো, তারপর হচ্ছে বন্ধন শক্তি পড়লাম। তারপর বন্ধন শক্তি কি, একটা পরমাণু একটা পরমাণুর সাথে যে শক্তির সাথে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। আন্তঃকণা আকর্ষণ শক্তি কি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির সাথে যুক্ত থাকে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু বস্তু ইন্টু উচ্চতা। ঠিক আছে। পদার্থের 3টা অবস্থা, তরল, তারপর কঠিন, তারপর গ্যাসীয়। তরল পদার্থের কণার কাছে, কঠিনের একবারের কাছে, তরলে কঠিন থেকে দূরে এবং গ্যাসীয়তে অনেক দূরে। ঠিক আছে। তারপর হচ্ছে পদার্থের অভ্যন্তরীণ শক্তি এবং আণবিক শক্তি। পদার্থের কি গতিশক্তি প্লাস বিভব শক্তি সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে। আন্তঃআণবিক শক্তি কি বলছিলাম, সমযোজী যৌগের ওই যে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন যে শক্তির সাহায্যে, অর্থাৎ সমযোজী যৌগের অণুসমূহ অথবা পরমাণুসমূহ যে শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। তারপর চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে কিরকম হয়, কম পরিমাণ সংকুচিত হয়, তরল পদার্থে কিরকম হয়, আর গ্যাসীয় পদার্থে কিরকম হয়, এইটা। তারপর হচ্ছে ব্যাপন, নিম্ন ঘনত্ব এলাকা থেকে উচ্চ ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ে। ব্যাপনে হচ্ছে 3টা স্টেপে ব্যাপন হয়, কঠিন, তরল, গ্যাসীয়। ঠিক আছে। তারপর হচ্ছে নিঃসরণ। নিঃসরণ হচ্ছে গিয়া কি, নিঃসরণ হচ্ছে আমাদের আর মাত্র 5 মিনিট আছে। আচ্ছা, তো নিঃসরণ হচ্ছে এই যে বেলুনের সরু ছিদ্র পথ থেকে নিম্ন ঘনত্ব এলাকা থেকে উচ্চ ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে, উচ্চ ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে, ইয়া বলে। সাদিকা মাইট দিন তো। আচ্ছা, তারপর হচ্ছে গলন।
আচ্ছা দেখো, গলন কাকে বলে? যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করে। আর গলনাঙ্ক বলে যেই তাপমাত্রায় একটা পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করে। আচ্ছা, গলন কাকে বলে? একটা পদার্থকে তাপ দিলাম, ওই পদার্থটা কঠিন থেকে তরল হইল, এই প্রক্রিয়াকে গলন। গলনাঙ্ক যেই তাপমাত্রায় সেটা গলতে শুরু করে। স্ফুটন, একটা পদার্থকে তাপ দিলাম, সেটা তরল থেকে গ্যাসীয় হয়েছে। স্ফুটনাঙ্ক যেই তাপমাত্রায় সে তরল থেকে গ্যাসীয় হতে শুরু করে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর হচ্ছে এই যে পাতন আর ঊর্ধ্বপাতন, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একবারে এই দুইটা দিয়ে হচ্ছে কি আমরা সিকিউরিটি দেখে ফেলবো। এজন্য হচ্ছে আজকে এই জায়গায় নাই, এই জায়গায় হচ্ছে যাচ্ছি না, যদি আর 3 মিনিট আছে। তোমরা বুঝতে পারছো কিনা, সব ঠিক আছে কিনা এটা একটু জানাও তো। আর নেক্সট ক্লাস থেকে তোমরা, হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ নেক্সট ক্লাস থেকে তোমরা ক্লাসগুলো কি ইয়াতে করবা? ওই